আজকে আমাদের জেরোর হচ্ছে সর্বশেষ ক্লাস। আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। আজকে বেসিক্যালি আমরা যে যে টপিক নিয়ে জেরো দেখার চেষ্টা করবো, আমাদের মোস্ট অফ দ্য টপিক আমাদের কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে টপিকটা নিয়ে যে তিনটা চারটা যে সাব টপিক আছে এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। কিভাবে জেরোতে রিপোর্টটাকে জেনারেট করতে হয়, কিভাবে ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো বোঝার একটু চেষ্টা করব। কিভাবে ট্রান্সফার মানি করতে হয় এবং কিভাবে একটা বাজেট তৈরি করতে হয় জেরোতে, এই প্রত্যেকটা জিনিস নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব। ভাই ক্লাস শেষ করে কল দিচ্ছি। ওকে, তাহলে আসেন আমরা প্রথমে চলে যাই রিপোর্ট জেনারেট কিভাবে একটা জেরোতে রিপোর্ট জেনারেট করতে হয়। আমরা তো জেরোতে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক কাজই করছি, তাহলে এবার আমাদের রিপোর্ট সেকশনে গিয়ে আমাদের মানে আউটপুটটা দেখতে হবে, আমার বিজনেসটা কেমন চলতেছে সেটার একটা আউটপুট আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জন্য চলে যাব অ্যাকাউন্টিং এর আন্ডারে রিপোর্ট সেকশনে। ওকে, অ্যাকাউন্টিং এর আন্ডার রিপোর্ট সেকশনে যাওয়ার পরে এখানে অনেক ধরনের রিপোর্ট, মানে একটা বিজনেসের জন্য যত ধরনের রিপোর্টের প্রয়োজন প্রত্যেকটা রিপোর্ট তারা এখানে অ্যাভেলেবেল দিয়ে রাখছে। এখন আমরা এই যে উপরে হচ্ছে ফেভারিট লিস্ট, আপনি যে জিনিসটা দেখতে চান সেটা যদি ফেভারিট করে রাখেন তাহলে সেটা কি হবে, ফেভারিট লিস্ট আকারে থেকে যাবে। আচ্ছা, এরপরে আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করব আমাদের প্রফিট অ্যান্ড লস। আমরা একটা আমাদের বিজনেসের প্রফিট অ্যান্ড লস দেখার চেষ্টা করব। আচ্ছা, সেটা আগে সর্বপ্রথম আমাকে কি করতে হবে, সর্বপ্রথম আমাকে আগে ডেটটাকে চেঞ্জ করে নিতে হবে। আমাদের ডেটটা জানুয়ারি 2023 থেকে 1 তারিখ থেকে নিব। যদি আমি কাস্টম ডেট রেঞ্জ করি ডিসেম্বর 2024 পর্যন্ত, ডিসেম্বর 24 31, সরি, ডিসেম্বর 24 31। হ্যাঁ, এরপরে আমি আপডেট করব। আপডেট করার পরে আমার এখানে বিজনেসের আন্ডারে তারা দেখাচ্ছে আমার বিজনেসটা প্রফিট আফটার ট্যাক্সেশন হচ্ছে আমার লসে আছে 127.39। ঠিক আছে, এখানে আমরা আমাদের বিস্তারিত যে গ্রোস প্রফিটের ভিতর কিছু ছিল না, আমাদের শুধু শুধু কি ছিল, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের ভিতরে, অপারেটিং প্রফিটে আর কিছু ছিল না, বিধায় আমাদের বিজনেসটা প্রফিট আফটার ট্যাক্সেশনে সেটা নেগেটিভ আকারে আসছে। এখন আপনি কম্পারিজন, আপনি বিভিন্ন পিরিয়ডের সাথে কম্পারিজন করতে পারেন অথবা কাস্টম ডেট হিসেবে কম্পারিজন করতে পারেন। এরপরে হচ্ছে মোর অপশনে গেলে আপনি এখান থেকে কি কি জিনিস দেখতে চাচ্ছেন, বেশি সর্বপ্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্টিং এর ভিত্তিটা কি, অ্যাক্রুয়াল বেসিস না ক্যাশ বেসিস সেটা। তারপরে আপনি ইয়ার টু ডেট দেখতে চাচ্ছেন কিনা, মানে কলাম যদি দেখতে চান কলাম গুলাও সে আপনাকে শো করবে। ঠিক আছে, এরপরে আসেন আপনার রিপোর্টটাকে জেনারেট করার পালা। রিপোর্টটাকে এক্সপোর্ট অপশনের পাশে গিয়ে পিডিএফ, এক্সেল অথবা গুগল শিট, তিনটা যে কোনো একটা আকারে আপনি ডাউনলোড করতে পারেন। আসেন আমরা পিডিএফ এ যদি ডাউনলোড করি তাহলে আমাদের পিডিএফ এ ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে এটা রিপোর্টটা এইভাবে আমাদের সামনে শো করবে। ঠিক আছে, এইভাবে করে আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্ট করতে পারি। তারপরে আসেন আমরা একটা ব্যালেন্স শিট দেখার চেষ্টা করবো, আবার রিপোর্ট সেকশনে চলে যাব। এরপরে আমরা দেখবো হচ্ছে আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটাকে যদি আমি 2024 সালের লাস্ট পর্যন্ত দেখতে চাই তাহলে আমাদের ব্যালেন্স শিটটা কিন্তু আমাদের তারা কি শো করবে। ঠিক আছে,
এরপরে আমরা ঠিক একইভাবে আমরা এক্সপোর্টের পাশে পিডিএফ অথবা এক্সেল আকারে, এখন এখানে সেভ অ্যাজ অপশন আছে। এগুলা আসলে মানে আর কি কি বলবো, যে যদি আপনি জেরোতে ড্রাফট আকারে সেভ করে রাখতে চান বা পাবলিশ আকারে করতে চান বা কাস্টমস আকারে করতে চান, তাহলে এটা এভাবে সেভ হয়ে থাকবে, আর কিছু না। আমাদের বেসিক্যালি প্রয়োজন কি, রিপোর্টটাকে জেনারেট করা। তাহলে আমাদের এক্সপোর্ট অপশন থেকে আমরা তিনটে যে কোনো একটা অপশনে আমাদের করতে হবে, হয় পিডিএফ আকারে করতে হবে, অথবা এক্সেল আকারে, অথবা গুগল শিট আকারে করতে হবে। আপনারা সবাই মোটামুটি এখানে আপনাদের যত ধরনের আপনার ইনফরমেশন তো মোটামুটি কাজ করা কমপ্লিট হয়েছে। আপনারা কয়েকটা জিনিস করবেন, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ডাউনলোড করবেন, ব্যালেন্স শিট ডাউনলোড করবেন, তারপরে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেগুলো ম্যান্ডেটরি। তারপরে হচ্ছে ইনভেন্টরি রিলেটেড যদি আমি একটু দেখি, স্টক, ইনভেন্টরি, আইটেম ডিটেলস, যেটা ইনভেন্টরি আইটেম ডিটেলস, এই প্রত্যেকটা জিনিস আপনারা কাজ করার আপডেট করার চেষ্টা করবেন আপনাদের নিজেদের ইয়ে অনুযায়ী। জানুয়ারি 2023 থেকে আমি যদি আপডেট করি, এই যে আমার কাছে ওপেনিং ব্যালেন্স, তার কি কি সোর্স, রেফারেন্স, কন্টাক্ট, তারপর ডেসক্রিপশন, টোটাল, তারপরে হইতেছে কোয়ান্টিটি অন হ্যান্ড, মেজারমেন্ট, এই সম্পূর্ণ জিনিসগুলো আপনার এখানে তারা শো করবে। এইভাবে করে এই কয়েকটা রিপোর্ট আপনারা জেনারেট করবেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তারপরে হইতেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, তারপরে হচ্ছে আপনার কি বলবো যে একটু আগে যে দেখলাম ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেল, এই প্রত্যেকটা রিপোর্ট গুলো আপনারা জেনারেট করবেন। ওই যে রিপোর্টের মধ্যে যদি আমি সেভ অ্যাজ করতাম ড্রাফট আকারে, তাহলে এই যে রিপোর্ট সেকশনে এসে ড্রাফটের মধ্যে আমার সেই জিনিসগুলো থাকতো। তারপর যদি পাবলিশ করতাম তাহলে পাবলিশ আকারে এই জিনিসগুলো থাকতো। ঠিক আছে, বা কাস্টম আকারে করে রাখতে চাইলে কাস্টম আকারে এখানে আমার প্রত্যেকটা জিনিস থেকে যেত। তাহলে আমরা রিপোর্ট গুলাকে জেরোতে, সিস্টেমটা হচ্ছে খুব সুন্দর, হয় রিপোর্ট গুলাকে আপনি সেভ এস আকারে রাখতে পারেন জেরোর ভিতরেই, অথবা আপনি পাবলিশ করে নিতে পারেন, দুইটা যে কোনো একটা ওয়েতে আছে মানে আর কি আপনার পাবলিশ করা বা ইয়ে করার জন্য। ওকে, তাহলে এটা গেল আমাদের রিপোর্টের পালা। এরপরে আসেন ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্ট নিয়ে আলোচনা করব। ওভার পেমেন্ট আর প্রি পেমেন্ট, এটা আমরা দুইটা জায়গায় পাবো। এই দুইটা জায়গায় আমি আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে প্লাস নিউ এর পাশে একটা হবে হচ্ছে রিসিভ মানি, ডুপ্লিকেট করলাম, আবার প্লাস নিউ এর স্পেন্ড মানি, দুই জায়গাতে আমরা পাবো। দেখেন, ধরেন যখন আমরা রিসিভ মানিতে আসি, যে কোনো একটা ব্যাংক আমরা সিলেক্ট করি বা যে কোনো একটা ক্রেডিট কার্ডও হতে পারে। এইখানে যখন আমরা টেমপ্লেট গুলো ব্যবহার করতাম, তখন উপরে একটা জায়গায় রিসিভড অ্যাজ ডিরেক্ট পেমেন্ট, আমরা কিন্তু নর্মালি ডিরেক্ট পেমেন্ট আকারেই কাজগুলো করতাম। তারপরে প্রি পেমেন্ট আর ওভার পেমেন্ট কখন হয়? প্রি পেমেন্টটা, রিসিভ মানির ক্ষেত্রে প্রি পেমেন্ট মানে কি, যে আপনি কোন একটা কাজ, প্রি পেমেন্ট মানে হচ্ছে কোন একটা কাজ করার আগেই আপনি টাকাটা পেয়ে গেছেন। ঠিক আছে, আপনি কোন একটা কাজ করার আগে, মানে কাজটা ডেলিভারি করার আগে কাজটা আপনি পেয়ে গেছেন, সেটাকে বলা হইতেছে প্রি পেমেন্ট। আর ওভার পেমেন্ট হইতেছে কোনো একটা মানে আর কি কাজ করার জন্য যেই পরিমাণ টাকা আপনার পাওয়ার কথা ছিল সেটা না, তার থেকে বেশি পাইছেন। ধরেন পাওয়ার কথা ছিল হচ্ছে 500 জিবিপি, আপনি পেয়ে গেছেন হচ্ছে কি বলবো যে 600 জিবিপি, মানে অতিরিক্ত পেয়ে গেছেন, সেটাকে বলা হইতেছে কি রিসিভ মানি ক্ষেত্রে ওভার পেমেন্ট। এখন আপনার ক্লায়েন্টের নেচার অনুযায়ী, মানে ক্লায়েন্টের ট্রানজেকশন অনুযায়ী, আপনি এটা কি ডিরেক্ট পেমেন্ট হয়েছে, মানে রিসিভ মানির ক্ষেত্রে তাহলে ডিরেক্ট পেমেন্ট মানে কি, সরাসরি আমি টাকাটা তার কাছ থেকে রিসিভ করে ফেলছি। এখন রিসিভ মানির ক্ষেত্রে এটা আপনি সরাসরি যদি টাকাটা পেয়ে যান, তাহলে সেটা হবে ডিরেক্ট পেমেন্ট। যদি পূর্বে টাকাটা পান, সেটা হবে প্রি পেমেন্ট হিসেবে। আর যদি ওভার পেমেন্ট হয়, ওভার পেমেন্ট কখন হবে, যখন আপনার টাকা যা পাওয়ার কথা ছিল তার থেকে যদি বেশি টাকা আপনি পান, সেটাকে ওভার পেমেন্ট বলবে। এটা হলো রিসিভ মানির ক্ষেত্রে। ঠিক একইভাবে স্পেন্ড মানির ক্ষেত্রে যে কোনো একটা ব্যাংক বা ক্রেডিট কার্ড আমরা সিলেক্ট করি, এইখানেও উপরে এই জিনিসটা আছে, দেখেন ডিরেক্ট পেমেন্টের পাশে ড্রপ ডাউন। স্পেন্ড মানি ক্ষেত্রে ডিরেক্ট পেমেন্ট মানে কি, সরাসরি আমি টাকাটা পরিশোধ করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় ডিরেক্ট পেমেন্ট। তারপরে স্পেন্ড মানির ক্ষেত্রে প্রি পেমেন্ট কি হবে, মানে আমি আগে অগ্রিম মানে অ্যাডভান্স তাকে আমি পে করে দিছি, সেটা হচ্ছে প্রি পেমেন্ট। আর স্পেন্ড মানির ক্ষেত্রে ওভার পেমেন্টটা হচ্ছে যে আমার যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল
তার থেকে বেশি টাকা আমি দিয়ে দিছি, মানে ওভার ওভার আমি টাকাটা পরিশোধ করে দিছি, সরি ওভার আমি টাকাটা দিয়ে দিছি। তাহলে এই রিসিভ মানি বা স্পেন্ড মানির ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে, নর্মালি কিন্তু ডিরেক্ট পেমেন্টই আমরা কাজগুলো করি। যদি এরকম কোনো সিচুয়েশন আসে যে মানে আর কি পূর্বে পেমেন্ট নেওয়া বা প্রি পেমেন্টের অপশন যদি কোনো কারণে হয়ে থাকে, বা যদি ওভার পেমেন্ট কোনো কারণে হয়ে থাকে, রিসিভ মানি বা স্পেন্ড মানি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আপনার ক্লায়েন্ট যখন বলবে তখন আপনি কি করবেন, সেই জিনিসগুলোকে সেইভাবে আপনি ট্রিটমেন্ট করবেন। আপনাদের কাজ এইগুলা হচ্ছে আপনাদের কাজ, যে আপনার বাসায় ওভার পেমেন্ট বা প্রি পেমেন্টের এই জিনিসগুলো রিসিভ মানির ক্ষেত্রেও করবেন, স্পেন্ড মানির ক্ষেত্রেও করবেন। এখন এটার জন্য আপনারা চ্যাট জিপিটি আছে বা যে কোনো হেল্প নিয়ে বা আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও আপনারা জিনিসগুলো করবেন। আমি জিনিসগুলোকে জাস্ট একটা কনসেপ্টটাকে দিয়ে দিলাম, এখন আপনার করে সেই জিনিসটা আমি দেখবো যে হ্যাঁ এক্স্যাক্টলি আপনার সেই কাজটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে ওভার পেমেন্ট প্রি পেমেন্টের পালা। এরপর আসেন হচ্ছে ট্রান্সফার মানি। কিভাবে একটা জেরোতে মানে আর কি টাকাটা ট্রান্সফার করতে হয় সেটা আমরা একটু দেখব। আমরা আগে একটু আমাদের চার্ট অফ অ্যাকাউন্টস থেকে দেখে আসি। চার্ট অফ অ্যাকাউন্টস পাবো হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে আমরা পাবো চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টসে চলে গেলাম। আমাদের একটু ব্যাংক দেখি, 49.36। আর কোনো ব্যাংক আছে কি আমাদের? সিটি যাই। আচ্ছা, আচ্ছা আমরা প্লাসের আন্ডারে আমরা চলে যাব হচ্ছে ট্রান্সফার মানিতে। প্লাসের আন্ডারে আমরা চলে যাব ট্রান্সফার মানিতে। এইখানে ধরলাম আমরা মেট্রো ব্যাংক থেকে কিছু টাকা মনজো ব্যাংকে নিয়ে যাব। মেট্রো ব্যাংক আর মনজো ব্যাংকে কত টাকা করে আছে? মেট্রো ব্যাংকে $49, আর মনজো ব্যাংক, সরি মনজো ব্যাংক থেকে তাহলে হ্যাঁ মনজো ব্যাংকে আছে 34,028। আচ্ছা, আমি মনজো থেকে মেট্রো ব্যাংকে টাকাটা নিয়ে যাব। তাহলে মনজো ব্যাংকটাকে আগে সিলেক্ট করব, আর নিচে হচ্ছে মেট্রো ব্যাংকটাকে সিলেক্ট করব। আমি কয় তারিখে নিয়ে যাব, তারিখটাকে সিলেক্ট করব। তারিখটা হবে হচ্ছে আমার ডিসেম্বর 2024-এর 30 তারিখ। টাকা ট্রান্সফার করব 4,000 জিবিপি। আচ্ছা, আমরা এখানে লিখে দিতে পারি ট্রান্সফার, ট্রান্সফার মানে। ওকে, তাহলে এটা কি হলো, জিনিসটা এক্স্যাক্টলি কি ঘটলো? আমরা প্লাস নিউ এর আন্ডারে আমরা যখন ট্রান্সফার মানি করব, মানে আমার মনজো ব্যাংকের থেকে আমি মেট্রো ব্যাংকে টাকা ট্রান্সফার করব। সেটা কত টাকা? 4,000, সরি 4,000 জিবিপি ট্রান্সফার করব। সেটা তারিখ এবং তার রেফারেন্সটা দিয়ে দিলাম, রেফারেন্সটা দেওয়া ম্যান্ডেটরি না। আচ্ছা, আমি ট্রান্সফারে ক্লিক করব। সাকসেসফুলি ট্রান্সফার, এটা আপনি দুই জায়গায় দেখতে পারেন। আপনি এই যে ব্যাংকের আন্ডারে এসেও চেক করতে পারেন। আচ্ছা, এখন আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টসে যদি রিলোড দিই, চার্ট অফ অ্যাকাউন্ট যদি রিলোড দিই দেখেন, এই যে মেট্রো ব্যাংকে কিন্তু 4,049.36, আগে ছিল কত? শুধু 49.36, এখন 4,049। আর মনজো ব্যাংকে আগে ছিল 34,028.27 জিবিপি। তাহলে এখান থেকে 4,000 এখানে শিফট হয়ে গেছে। আপনি চাইলে এখানে এটাকে ওপেন করে দেখতে পারেন, এই যে এইট অ্যাকাউন্ট। আচ্ছা, শোয়িং, আমি যদি 100টা দিই, আরো আছে। বাহ, এই যে দেখেন 4,000 ট্রান্সফার হয়েছে। মানে ব্যাংক ট্রান্সফার হয়েছে 30শে ডিসেম্বর 2024, ব্যাংক ট্রান্সফার ফ্রম মনজো চেকিং অ্যাকাউন্ট টু মেট্রো ব্যাংক। মানে মনজো থেকে মেট্রোতে সেটা শিফট হয়েছে কত? 4,000 জিবিপি। তাহলে এইভাবে করে আপনার এক অ্যাকাউন্ট থেকে যদি অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়, তখন সেক্ষেত্রে আমরা প্লাস এর আন্ডারে আমরা ট্রান্সফার মানিটা ব্যবহার করতে পারবো। ওকে, এরপরে আসেন আমাদের যে লাস্ট টপিকটা, সেটা হচ্ছে বাজেট তৈরি করা। বাজেটটা আসলে কি? বাজেটটা হচ্ছে আমাদের কোনো অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে না, বাজেটিংটা। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেসিক্যালি আসলে রিপোর্ট। এই জন্য আমরা এটা খুঁজে পাবো অ্যাকাউন্টিং এর আন্ডার রিপোর্ট সেকশনে।
এখানে আমি বাজেট বাজেট লেখার পরে আমার বেসিক্যালি তিন টাইপের বাজেট আমার আছে। একটা হচ্ছে বাজেট সামারি, একটা বাজেট ম্যানেজার, একটা হচ্ছে বাজেট ভেরিয়েন্স। কখন কোনটা আমরা করব সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে কিন্তু তারা হিন্ট বলেও দিছে, বাজেট ম্যানেজার কি, ক্রিয়েট এ বাজেট টু মনিটর বিজনেস পারফরমেন্স এগেনস্ট ইউর গোল। মানে আপনার আহ, আপনি কোন একটা কাজ করতে যাচ্ছেন, সেটার বাজেটটা কেমন হবে সেটাকে যদি আপনি তৈরি করতে হয়, তাহলে সেটা আপনার কি বাজেট ম্যানেজারে থাকবে। তারপরে বাজেট সামারি হচ্ছে আপনি যেই বাজেটটা ক্রিয়েট করছেন বা আপনি যে বাজেটটা রেডি করছেন সেটাকে ভিউ করার জন্য বাজেট সামারি ব্যবহার হয়। বাজেট ভেরিয়েন্স হইতেছে কি, অ্যাকচুয়ালের সাথে আপনার বেসিক্যালি যে কোম্পানি যে পারফরমেন্সটা আছে সেটাকে আসলে কম্পারিজন করার জন্য ব্যবহার হয়। এখন আমরা চলে যাব বাজেট ম্যানেজারে। আমরা চলে যাব বাজেট ম্যানেজারে। দেখেন কত স্মুথলি আমাদেরকে এখানে তারা ইয়ে করতেছে। প্রথমে বলতেছে সিলেক্ট বাজেট। বাজেটটা কি টাইপের হবে আপনি চাইলে নতুন করেও নাম দিতে পারেন। ওভারঅল বাজেট আছে, আপনি চাইলে মান্থলি বাজেট, কোয়ার্টারলি বাজেট এরকম ভাবে জাস্ট এখানে সিলেক্ট করলে আপনার নামটা দিলেই হয়ে যাবে। তারপরে স্টার্ট ডেট, কবে থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার অ্যাকচুয়াল মানে আর কি, কয় মাসের চাচ্ছেন, 3 মাস, 6 মাস না 12 মাস পিরিয়ড, কত বছরের এটা হবে, সেটা দিয়ে আপনি জাস্ট কি করবেন, আপডেট করবেন। দেখেন আপনার ডাটাগুলো এখানে একটু ছোট করে নিব, নাহলে কাজ করবে না আমাদের বাটনে। আহ, আচ্ছা, এবার একটু দেখেন আমাদের এখানে আমরা ধরেন এইখানে আমি একটা জিনিস বুঝাই। জানুয়ারি 2024-এ আমাদের সেল ছিল হচ্ছে 3250। এখন আমি যেহেতু কাজটা স্টার্ট করবো এপ্রিল 2024 থেকে 1 বছরের জন্য, 3 মাস 3 মাস করে হইতে পারে। আমি ওয়াইডের ভিউতে দিই। আচ্ছা, ওয়াইডের ভিউতে দিলাম শর্ট। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি যে আমার এপ্রিল 2024-এ হবে কত, 5000 জিবিপি আমার সেল আসবে। কত আসবে, 5000 জিবিপি। এখন এই পাশে যে অ্যারো চিহ্নটা, এটাতে যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে দেখেন খুব সুন্দরভাবে তারা তিনটা অপশন আপনার কাছে দিচ্ছে। আমি তিনটা অপশনে আপনাদের সামনে ডিসক্রাইব করার চেষ্টা করব, যেটা আসলে কুইক বুকস এতটা স্মুথ ছিল না। এখন প্রথমে বলছে অ্যাপ্লাই ফিক্সড অ্যামাউন্ট ফর ইচ মান্থ, মানে আপনি প্রতি মাসে 5000 করে চাচ্ছেন। তাহলে আমি অ্যাপ্লাই করব, দেখেন প্রতি মাসেই সেটা 5000 5000 করে কি 1 বছরে কি টোটাল চলে গেছে। ঠিক আছে, 63,250। আচ্ছা, এখন আসেন, ধরেন এপ্রিল মে জুন, জুন মাসে হওয়ার পরে এখন জুলাই মাসে এসে এখন আপনার ডিসিশন নিলেন যে আপনার সেলটা জুলাই মাসে কোনো কারণে একটু ডাউনফল যাবে, আপনি 4000 রেখে দিলেন। ঠিক আছে, 4000 রেখে দিলেন। আবার যখন আমি অ্যারো চিহ্নতে ক্লিক করব তখন এবার আসেন, আমি করব অ্যাডজাস্টেড অ্যামাউন্ট বাই ইচ মান্থ, মানে প্রতি মাসে আপনার কত অ্যাডজাস্ট হবে, আপনার 500 করে বাড়বে নাকি 500 করে কমবে। আমরা বাড়া কমা দুইটাই কিন্তু দেখাইতে পারি। আমি যদি দেখাই যে ধরেন -200, ঠিক আছে, -200, দেখেন 4000 থেকে 200 মাইনাস হয়ে কত হয়েছে, 3800। তার থেকে আরো 200 মাইনাস হয়েছে 3600, আরো 200 মাইনাস হয়ে 3400, আরো 200, এভাবে করে মাইনাস করে কমতে আছে। এখন যদি আপনি 500 করে বাড়াইতে চান, ধরেন আমি 200 করে প্লাস করব, তাহলে কি 4200, তারপর 4400, 4600, 4800, এভাবে করে কি বাড়তে থাকবে। ঠিক আছে, আর লাস্টের যে অপশনটা ধরেন, আচ্ছা আমি আরেকটু সামনে গিয়ে আগাই। এই জায়গাটা একটু প্রবলেম করবে, মানে অপশন গুলো তো একেবারে ফিক্সড এর মতো হয়ে আছে। আচ্ছা,
আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম বেসিক্যালি সেটা দেখাই। ধরেন 4,000 যেটা ছিল, এখন আমি যদি ধরি প্রতি মাসে সেটা অ্যাডজাস্ট করে হবে 2% করে, আমার বাড়বে, বৃদ্ধি পাবে কত পার্সেন্ট করে? 2% করে। প্রতি মাসে বাড়বে কত? 2% করে আপনার বৃদ্ধি পাবে। 2% করে। তাহলে 4,000-এর 2% হচ্ছে 4,080। তারপরে আরো 2% 4,162, এইভাবে করে আপনার কি প্রত্যেকটা বাজেট আপনি রেডি করতে পারেন। ঠিক আছে? এইভাবে করে আপনারা একটা বাজেট রেডি করবেন। আপনাদের যতগুলো ডাটা আছে, আপনাদের মানে অ্যাকাউন্টে যতগুলো ডাটা আপনারা ব্যবহার করছেন, সেটার উপর ভিত্তি করে আপনারা বাজেটটা তৈরি করবেন। ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে টোটাল বাজেটটা কমপ্লিট করবেন। কারণ তা আমি দেখতে চাই আপনাদের বাজেটটা কি রকম, আপনাদের আইডিয়া আছে। কারণ আপনার যা যা বাজেটটা বেসিক্যালি কি, বাজেটটা হইতেছে ওয়ান কাইন্ড অফ প্রি ডিটারমিনেশন অফ ইয়ার ফাইন্যান্সিয়াল পিরিয়ড। মানে আপনার পুরো আগামীতে যে ফাইন্যান্সিয়াল পিরিয়ডটা আসবে, সেই পিরিয়ডটাকে আপনি এখন থেকে মানে আর কি একটা জাস্ট সোজা কথা একটা জাজমেন্ট করতেছেন। এরপর বাজেটটা রেডি হয়ে গেলে আপনারা যদি আপনাদের কাছে কোনো বাজেট রেডিও করা থাকে, ধরেন আপনার নিজের একটা বাজেট রেডি করছেন যে কোনো জায়গায়, সেখান থেকে এনে এখানে আপনি ইম্পোর্ট করে দিতে পারেন। এখন আমরা এক্সপোর্ট করব, এক্সপোর্টের পাশে দুইটা সিএসবি, এক্সেল অথবা গুগল শিট, তিনটা মানে পিডিএফ এ করা যাবে না, আমরা সিএসবি তে করি একটু। তাহলে আমাদের সিএসবি তে দেখতে কেমন দেখা যায় আমরা একটু দেখবো। এই দেখেন সিএসবি তে এই যে প্রত্যেকটা বাজেটের একেবারে টোটাল জিনিসটা আপনার কাছে কি শো করবেন। ঠিক আছে? এইভাবে করে আপনারা বাজেট গুলা রেডি করবেন। আমাদের বেসিক্যালি যে টপিক গুলো ছিল এগুলো আসলে মানে আর কি একেবারে ক্ষুদ্র টপিক হইলেও এই জিনিসগুলো আমাদের জেনে রাখা ভালো, যদি ইন ফিউচারে আমাদের কোনো কাজের প্রয়োজন হিসেবে হইতে পারে।